বর্ধমান স্টেশনে যখন নামলাম তখন রাত প্রায় 9টা। ট্রেন থেকে নেমে দেখলাম চারিদিকে অন্ধকার। এদিকে শীতকাল, ঠান্ডা হাওয়া বইছে। একটু দূরে গিয়ে দেখলাম স্টেশন ঘরে আলো জ্বলছে। ভাবলাম হয়তো কেউ আছে। গিয়ে দেখলাম একটা লোক গায়ে কম্বল মুড়ি দিয়ে চেয়ারে চুপ করে বসে ঝিমোচ্ছে। আমি গিয়ে বললাম, দাদা, ও দাদা, দাদা। লোকটা চোখ মুড়ে দেখে বলল, কে? আমি কলকাতা থেকে আসছি। ও, কলকাতা? কোথায় যাবেন? যাব বর্ধমান ডাক বাংলোতে। হুম, ডাক বাংলো? তা ডাক বাংলোতে যাবেন? এখানে দাঁড়িয়ে আছেন কেন? গেট পেরিয়ে নিচের চত্বরে যান। ওখানে কোনো রিক্সাওয়ালাকে বললে দেখিয়ে দেবেন বর্ধমানের ডাক বাংলো। লোকটার কথাবার্তা ভারী অদ্ভুত লাগলো। আমি আর কথা বাড়ালাম না। গেট পেরিয়ে নিচের চত্বরে যেতে দেখলাম একটা রিক্সা দাঁড়িয়ে আছে, সাইকেল রিক্সা। জিজ্ঞেস করলাম, দাদা, বর্ধমান ডাক বাংলোতে যাবেন? আগে হ্যাঁ যাবো, কিন্তু বাবু ডাক বাংলোতে যেতে গেলে কিন্তু একটু ভাড়া বেশি দিতে হবে। ভাড়া বেশি দিতে হবে? বুঝতেই তো পারছেন, শীতকাল, সারাদিন তেমন প্যাসেঞ্জার ওঠেনি, তো আপনাকেই নিয়ে যাব, আমার তো কিছু লাভ দরকার বলেন। ঠিক আছে, চলো নিয়ে বলে আমি রিক্সায় উঠে পড়লাম। রিক্সা চলতে লাগলো। চলতে চলতে অনেকক্ষণ কথা হলো রিক্সাওয়ালার সাথে। জিজ্ঞেস করলাম, ওহে, তোমার নাম কি? আগে বাবু, আমার নাম পাঁচু। তুমি থাকো কোথায়? আমি থাকি উত্তর পাড়ায়। ওই আপনার যেখানে ডাক বাংলো রয়েছে সেখান থেকে গিয়ে বাঁ দিকে গিয়ে আবার ডান দিকে গেলেই আমার বাড়ি পড়বে। হ্যাঁ হ্যাঁ, আসলে আমার বাড়িতে আমার বউ বাড়ি অশান্তি করে। কেন? এই যে রাত বিরেতে সাইকেল চালাই। সাইকেল? ওই রিক্সা? তাই বলো। তা তোমার বাড়িতে আর কে কে আছে? আমার এক ছেলে, এক মেয়ে, আর আমার বউ। এই রিক্সা চালিয়ে কোনো রকম সংসার চলে। হুম, আচ্ছা, এই ডাক বাংলোটা কেমন? কিছুক্ষণ লোকটা চুপ করে গেল, তারপর বলল, কেন বাবু, এই কথা জিজ্ঞেস করছেন কেন? না, তোমার কাছে জানতে চাইছি ডাক বাংলোটা কেমন। সত্যি কথা বলতে কি বাবু, ডাক বাংলোটা বিশেষ সুবিধের না। সুবিধের না মানে? রাত্রিবেলা অনেক আওয়াজ শোনা যায়। বলে নাকি ডাক বাংলোতে ভূত আসে। ভূত আছে? হ্যাঁ। তো বাবু, আপনি ডাক বাংলোতে থাকতে চাচ্ছেন বুঝি? আরে না না, আমি ওখানে চাকরি পেয়েছি। আমি ওই ডাক বাংলোর নতুন ম্যানেজার। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এই নিন, আপনার ডাক বাংলো এসে গেছে। ডাক বাংলোর সামনে গিয়ে আমি দাঁড়ালাম। ভারী অদ্ভুত ডাক বাংলো। দেখতে অনেকটা ব্রিটিশ আমলের ওই ইংরেজ বাড়িগুলোর মতো। বাইরের দরজা জানলা প্রচণ্ড আধুনিক, কিন্তু কিছুটা পুরাতনের ছাপও রয়ে গেছে। জানলাগুলো বেশ বড় বড়, বড় একটা দরজাও আছে, বিভিন্ন রকম কারুকার্য করে তৈরি। খুব ভালো শিল্পী দিয়ে বানানো হয়েছিল এই ডাক বাংলো। আমি ডাক বাংলোর সামনে গিয়ে চেঁচাতে লাগলাম। গিয়ে বললাম, কেউ আছেন? কেউ আছেন? হঠাৎ দরজা খুলে বেরিয়ে এলো এক ব্যক্তি। মাথায় হনুমান টুপি, গায়ে কম্বল, পরনে ধুতি, চোখে চশমা। কে? আমি কলকাতা থেকে আসছি। আমার নাম অতনু, অতনু হালদার। ও, আপনি? আসেন আসেন আসেন, ভেতরে আসুন ভেতরে আসুন।
আপনি, আমার নাম সনাতন মাঝি। আমি এই ডাকবাংলোর কেয়ারটেকার। ও আচ্ছা 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 আচ্ছা, আসুন ভেতরে আসুন বলে সনাতন আমাকে ভেতরে নিয়ে গেল। সনাতনকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপনি কি এখানেই থাকেন? হ্যাঁ, আমি এখানেই থাকি স্যার। আসুন ভেতরে, ডাকবাংলোর জায়গাগুলো আপনাকে ঘুরিয়ে দেখাই। এত রাতে আর ঘুরে দেখব না, তাহলে কাল সকালেই দেখব। আপনি বরং এক কাজ করুন, আমার লাগেজটা নিয়ে গিয়ে কোথাও রাখবার ব্যবস্থা করুন। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। উনি ডাকলেন, হরি, আই হরি। দেখলাম একটা ঢোলা হাফ প্যান্ট পরে একটা গোলগাল চেহারার লোক, মোটা হাফাতা গেঞ্জি পরে এলো। এত ঠান্ডার মধ্যেও শীত করছে না দেখে আমি অবাক। লোকটা বলল, হ্যাঁ বাবু বলেন, এই মালপত্রগুলো নিয়ে গিয়ে একটা ঘরে গিয়ে রেখে আয়। ঠিক আছে, রেখে আসছি। আসেন বাবু, আমার সাথে আসেন। হরি আমার মালপত্রগুলো নিয়ে গিয়ে একটা ঘরে গিয়ে রেখে এলো। ঘরটা বেশ বড়, বিছানা রয়েছে, চেয়ারও রয়েছে, একটা পুরনো আলমারিও আছে। ঘরে এক পাশে দেয়ালে অনেকগুলো ছবি আঁকা, বেশ সুন্দর সুন্দর ছবি। আমি জিজ্ঞেস করলাম হরিকে, হরি এই ছবিগুলো কি এঁকেছে? আগে ওই সনাতন বাবুর মেয়ে। সনাতন বাবুর মেয়েও আছে বুঝি? কেউ কোথায় সে? দেখতে পেলাম না তো। হরি চুপ করে গেল। আমি আসি বাবু, পরে কথা হবে বলে হরি তাড়াতাড়ি করে চলে গেল। অদ্ভুত মনে হলো হরি কিছু চেপে যাচ্ছে আমার কাছ থেকে। যাই হোক, রাত্রির হয়ে গেছে, খুব ঘুম পেয়েছিল। অত দূর জার্নি করে এসছি। আমি ঘুমিয়ে পড়লাম ঘরে গিয়ে। রাত্রিবেলা হঠাৎ আমার ঘুম ভেঙে যায় একটা আওয়াজে। হ্যাঁ, কি যেন কবিতা বলছে। কবিতাটা খুব ছিল, অনেকবার ছোটোবেলায় আমি স্কুলে পড়েছি, তবুও ভালো করে শুনলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই কবিতা। আবার কি যেন বলছে। আমি দরজা খুলে বাইরে বেরোলাম। হাতে ছিল আমার একটা হেরিকেনটা নিয়ে আমি বাইরে গিয়ে দেখলাম কেউ কোথাও নেই। আবার আওয়াজটা শুনতে পেলাম, বাইরে যাওয়া কি ঠিক হবে? না, ভালো করে ঘড়িটা দেখলাম, রাত্রির 2টো। না, এত রাতে বাইরে যাওয়াটা ঠিক হবে না। কাল সকালে বরং সনাতন বাবুর সঙ্গে কথা বলা যাবে। সকালবেলা সনাতন বাবু আমার ঘরে এলেন, বললেন, গুড মর্নিং। আমি বললাম, মর্নিং। চা নিয়ে হরি এলো আমার ঘরে। রাত্রে কোনো অসুবিধা হয়নি তো? আরে না না, কোনো অসুবিধা হয়নি। আপনাকে একটা প্রশ্ন করতে পারি? বলুন, কি বলবেন? রাত্রিবেলা আমি একটা মহিলা কণ্ঠস্বর শুনতে পাই। দেখলাম কে যেন হেঁটে চলে বেড়াচ্ছে বাইরে। জানি কথাটা আপনার ঠিক পছন্দের নয়, তবুও বললাম। আবার কবিতাও পাঠ করছিল। এই ডাকবাংলোতে কি কোনো মহিলা আছে? উনি কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর আমায় বললেন, ও আপনার মনের ভুল, এখানে কেউ নেই। আপনি সত্যি বলছেন তো? আপনাকে কেন মিথ্যে বলবো? আপনি চাটা খেয়ে নিন, ব্রেকফাস্ট টেবিলে দেওয়া হয়ে গেছে। আসুন বলে সনাতনবাবু চলে গেলেন। ওনার কথাবার্তার মধ্যে কেমন যেন অসঙ্গতি লক্ষ্য করা গেল। ব্রেকফাস্ট খেয়ে গিয়ে দেখি এক থালা লুচি, আলুর দম, সঙ্গে মিষ্টি। বাবা, কি করেছেন কি সনাতনবাবু? ওহ, দয়া করে আমাকে আর বাবু বলবেন না, আপনি আমাকে সনাতনই বলুন। আমি আপনার চেয়ে বয়সে যথেষ্ট ছোট, তবুও
সম্মান তো মানুষকে দিতেই হয়। ঠিক আছে। ব্রেকফাস্ট করার পর আমি একটু বাইরে গেলাম ঘুরতে। ঘুরে এসে আবার এলাম ডাকবাংলোতে। ডাকবাংলোয় অনেকক্ষণ বসেছিলাম। দেখলাম সনাতনবাবু হরির সঙ্গে কী যেন আড়ালে কথাবার্তা বলছে। তো আমি বিশেষ গুরুত্ব দিলাম না। তারপর রাত্রিবেলা যখন হরিকে জিজ্ঞাসা করলাম খেতে খেতে, হরি, তুমি বললে এখানে একটা মেয়ে আছে, সেটা সনাতনবাবুর মেয়ে, যে পেন্টিংটা এঁকেছে, তো মেয়েটি কোথায়? হরি বলল, কী দরকার বাবু আপনার এসব জেনে? আপনি বঞ্চন খাওয়া দাওয়া করুন, আর এক হাতা ভাত দেবো। বললাম, না না, আর ভাত লাগবে না। তাহলে এক হাতা মাংস। আরে না না, আর মাংস লাগবে না, আমার পেট ভরে গেছে। ভাত আর মুরগির মাংসর ঝোল খেয়ে রাত্রে আমি ঘুমোতে গেলাম ঘরে। ঘরে যখন ঘুমোচ্ছি, হঠাৎ আবার সেই আওয়াজ, আবার সেই কবিতা। না, আজ বেরিয়ে দেখতেই হবে সেই কবিতা পাঠ করছে। আমি সঙ্গে সঙ্গে আমার পাশে একটা হেরিকেন ছিল, সে হেরিকেনটা জ্বালালাম, জ্বালিয়ে বাইরে গেলাম। বাইরে তখন প্রবল কুয়াশা, ঠান্ডা। গায়ে আমার একটা চাদর ছিল, চাদরটা ভালো করে মাথায় মুড়ি দিয়ে আমি বাইরে বেরোলাম। দেখলাম একটা বাচ্চা মেয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। কোথায়? দেখলাম কোথায় যাচ্ছে বাচ্চা মেয়েটা, আর ভেসে আসছে বাতাসে সেই কবিতা। পড়তে পড়তে হঠাৎ ছাদটা সরক করলাম। হাঁটতে হাঁটতে গেলাম জঙ্গলের দিকে। দেখলাম জঙ্গলের মধ্যে রয়েছে একটা বিশাল বড় কুয়ো, বাঁধকুয়ো। তার মধ্যে মেয়েটি ঝাঁপ দিয়ে দিল। আমি সঙ্গে সঙ্গে দৌড়ে গেলাম, এ কি, কী করলে তুমি, কী করলে? তারপর দেখলাম ওর ভেতর কেউ নেই। পিছন ফিরে হঠাৎ দেখি আমি সনাতনবাবুকে। সনাতনবাবু, এটা কী ছিল? একটু আগে দেখলাম একটা বাচ্চা মেয়ে উপর থেকে এই কুয়োতে ঝাঁপ দিল। সনাতনবাবু কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ওটা আমার মেয়ে। আপনার মেয়ে? হ্যাঁ, আজ থেকে 5 বছর আগে আমার সঙ্গে ঝগড়া হয়েছিল ওর। তারপরে ওই কুয়োতে ঝাঁপ দিয়ে সে আত্মহত্যা করে। কি বলছেন কি? হ্যাঁ, এই বাঘ-বাংলায় ঘুরে বেড়ায় বাবু। আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। আমি তো শুনে অবাক হয়ে গেলাম। তার মানে ওটা আপনার মেয়ে? হ্যাঁ বাবু, কাউকে বলবেন না। আমি সনাতনবাবুকে বললাম, বসুন বসুন, চোখের জল মুছুন। দেখুন, যা হওয়ার তা তো হয়ে গেছে। আপনি আপনার মেয়ের কাজ করেননি? করেছি, কিন্তু তাতে কিছুই হয়নি, অপঘাতে মৃত্যু। আপনি এক কাজ করুন, আপনি বঞ্চন গয়ায় চলে যান। সেখানে গিয়ে মেয়ের পিণ্ডদান করুন, আর শ্রাদ্ধ শান্তি ভালোভাবে করার চেষ্টা করুন। হয়তো আপনার মেয়ে তাতে মুক্তি পেতে পারে। ওটা শোনার পর সনাতনবাবু চুপ করে রইলেন। তারপর বললেন, ঠিক আছে, করব, কিন্তু কথা দিন এই ডাকবাংলোর বিষয়ে আপনি কাউকে কিছু বলবেন না। বলবো না। আমি পরের দিন ওখান থেকে বেরিয়ে এলাম। ডাকবাংলোর বাইরে গিয়ে সনাতনবাবুকে বুঝিয়ে বললাম, সনাতনবাবু, চাবিটা ধরুন। আপনি এখানে চাকরি করতে এসেছিলেন, আমি আর এখানে চাকরি করব না। আমি কোম্পানিকে জানিয়ে দিয়েছি আমি অন্য জায়গায় চাকরি পেয়ে গেছি। এই ডাকবাংলোয় আপনারাই থাকুন, আমি বরঞ্চ কলকাতায় ফিরে যাই। আর হ্যাঁ, এই ডাকবাংলোর রহস্য আমি কাউকে বলবো না।
মদনবাবু কাঁদতে কাঁদতে বললেন, বাবু কাঁদবেন না, আমি বললাম মনকে শক্ত করুন, আর যেটা বললাম মেয়ের শ্রাদ্ধ শান্তি ভালোভাবে করবেন। বলে আমি রিক্সায় করে যখন যাচ্ছি, হঠাৎ দেখলাম ডাকবাংলোর একটা জানলায় একটা বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে হাসছে। কিছুক্ষণ বাদে সেই বাচ্চা মেয়েটি যেন কোথায় হাওয়ায় মিলিয়ে গেল।